হ্যালো রাভি, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই। সবাই তো অ্যাটেন্ড করেন এখনো? জি স্যার, শুরু করে দেন স্যার। স্যার আস্তে আস্তে করবে স্যার অ্যাটেন্ড। আচ্ছা, আজকে আমি পড়াবো ট্রেফর্মা প্যালিডাম। তো ট্রেফর্মা এটা কোন ফ্যামিলির মধ্যে? এটা হলো স্পাইরোকিট। এটা এক ধরনের স্পাইরোকিট। অলরেডি তোমার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছো। তখন ক্লাসিফিকেশন করে কিভাবে করেছিলাম? একটা হলো কক্ষায় ব্যাসিলাই, কক্ষ ব্যাসিলাই, তারপরে কমা শেপ, তারপরে স্পাইরোকিট, এরকম অনেকগুলো ছিল, তাই না? আজকে সেই স্পাইরোকিট পড়াবো। স্পাইরোকিটের মধ্যে কি কি এক্সাম্পল? ট্রেভোনোমা, বরেলিয়া এবং লেপ্টোস্পাইরা। এখন এই ট্রেভোনোমা এখন পড়বো। ট্রেভোনোমার মধ্যে এটাকে ক্লাসিফিকেশন কিভাবে করতে পারি? ট্রেভোনোমা ফ্যামিলি স্পেসিস, এটা জেনাস বড়। এবার সাবস্পেসিস কতগুলো আছে দেখো, ক্লাসিফিকেশন কিভাবে করি। ট্রেভোনোমা প্যালিডাম, সাবস্পেসিস প্যালিডাম। তারপরে ট্রেভোনোমা প্যালিডাম সাবস্পেসিস কোয়াটেনু, ট্রেভোনোমা প্যালিডাম সাবস্পেসিস ইন্ডেমিকাম এবং ট্রেভোনোমা কেরাটিয়াম। সবগুলোর সঙ্গে দেখো, ট্রেভোনোমা প্যালিডাম সবগুলোর সঙ্গে আছে, উপরে তিনটার সঙ্গে আছে। সঙ্গে আবার লাগানো ঠিক আছে সাবস্পেসিস, একটা সঙ্গে প্যালিডাম, একটা সঙ্গে কোয়াটেনু, আরেকটা হলো ইন্ডেমিকাম, তাই তো? এটা খেয়াল রাখবা। ট্রেভোনোমা প্যালিডাম সাবস্পেসিস প্যালিডাম এটা কি ডিস করে? এটাই করে সিপিলিস। এটাই আমাদের আজকের মূল বিষয়, এটাই পড়বো আমরা। আর কি কি আছে? ট্রেভোনোমা প্যালিডাম সাবস্পেসিস কোয়াটেনু which causes EOS, ট্রেভোনোমা প্যালিডাম সাবস্পেসিস ইন্ডেমিকাম which causes endemic syphilis, also called বিজেল। আর ট্রেভোনোমা কেরাটিয়াম এর সঙ্গে কিছু লাগানো থাকবে না, এটা শুধু ট্রেভোনোমা কেরাটিয়াম which causes পিন্টা। এটা পরীক্ষায় রিটেন আসে, ভাইবা তার মধ্যে হবে না, কিন্তু রিটেনে আসে। এখন এই ট্রেভোনোমা প্যালিডাম এটাই আমরা আজকে পড়বো। মরফোলজি এবং আইডেন্টিফিকেশন কিভাবে করবো? লং, ভেরি থিন এবং স্পাইরাল। এবং কতগুলো আছে অ্যাবাউট স্পাইরাল? স্পাইরাল মধ্যে এর থেকে এখানে আছে কি 6 to 14 evenly spaced coils with tapered end। লং তাহলে খুবই লম্বা এবং খুব পাতলা এবং স্পাইরাল মানে পেঁচানো। এই পেঁচানোর মধ্যে 6 থেকে 14টা কয়েল থাকে এবং দুই ইনটা হবে ট্যাপার্ড, আস্তে আস্তে সরু হয়ে গেছে। এবং সাইজ কি 0.2 মাইক্রন ইন ওয়াইড and 5 to 15 মাইক্রন ইন লেন্থ। তাহলে দেখো এখানে 5 to 15 মাইক্রন, অনেক বড় লম্বা থাকবে। আবার দেখো তোমার ব্রেথ কত? 0.2 মাইক্রন। কোথায় লম্বা সেই 5 to 15 মাইক্রন, আর তোমার চওড়া ব্রেথ ওয়াইড 0.2 মাইক্রন। এই জন্য বলা হচ্ছে লং এবং ভেরি থিন। ঠিক আছে, লং এবং ভেরি থিন। এবং এই ভেরি থিন হওয়ার জন্য ক্যানট বি স্টেন বাই গ্রাম স্টেন। অলরেডি গ্রাম স্টেন আমি যখন স্টেনিং পড়াইলাম তখন কিন্তু বলছি কোন অর্গানিজম স্টেনিং করা যায় না, সেখানে কিন্তু লেখা আছে, ভালো দেখে নিও আজকে, যে গ্রাম স্টেন করা যায় না। এই যে হলো ট্রেভোনোমা প্যালিডিয়াম, এটা করা যায় না। আর কয়েকটা অর্গানিজম আছে, সেগুলো তোমার আস্তে আস্তে ইয়ে করে। তাহলে স্টেন আমরা কিভাবে করবো?
তবে দেখতে হবে কি তো। এবং এই লং ভেরি থিন হওয়ার জন্য, খুব ছোট্ট হওয়ার জন্য cannot be seen by light microscope। এই আমার লাইট মাইক্রোস্কোপ হলো যে অর্ডিনারি মাইক্রোস্কোপ, যেটা আসলে তোমাদের প্র্যাকটিক্যাল করানো, প্র্যাকটিক্যাল তোমাদের হচ্ছে না তো, যে একটা মাইক্রোস্কোপ এর মধ্যে একটা ক্লাস তোমাদের প্র্যাকটিক্যাল, যে কি 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 ধরনের মাইক্রোস্কোপ আছে। হ্যাঁ, এগুলো একটা লাইট মাইক্রোস্কোপ, তারপরে ফেস কন্ট্যাক্ট, তারপরে ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন, এরকম অনেক আছে। ফ্লোরেন্স মাইক্রোস্কোপ, এরকম বহু আছে। লাইট মাইক্রোস্কোপ এখানে আরেকটা বলে অর্ডিনারি মাইক্রোস্কোপ। আমরা যেটা এই যে তোমরা দেখো, তোমার ফিজিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে আর কোথায় দেখছো, বায়োকেমিস্ট্রি, সেখানে দেখছো। বায়োকেমিস্ট্রি মানে দেখো নাই, ফিজিওলজি মানে দেখে আসছো। তো এখানে এই অর্ডিনারি মাইক্রোস্কোপ এখানে দেখা যাবে না। তাহলে দেখা যাবে কিভাবে? can be seen by dark field microscopy। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, তো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ সব জায়গায় পাওয়া যায় না, এর দামও বেশি। তো এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে আমরা ওই মুভমেন্ট ওইখানে দেখি। তাহলে এখানে দেখো যে লং, ভেরি থিন এবং স্পাইরাল, লম্বা এবং খুবই পাতলা এবং স্পাইরাল, পেঁচানো। এবং পেঁচানো যে স্পাইরাল, এর মধ্যে 6টা থেকে 14টা স্পেস কয়েল থাকে। তারপরে লেন্থ হলো 5 to 15 মাইক্রন লেন্থ, আর ওয়াইড হলো 0.2 মাইক্রন। আর স্টেন করা যায় না, cannot be stained by gum stain due to very thin wall। ভেরি থিন ওয়াল হওয়াতে স্টেন নিবেই না। এবং এই জন্যই লাইট মাইক্রোস্কোপ দেখা যায় না, এবং দেখা যাবে কিভাবে? ক্যান বি সিন বাই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে। তাহলে স্টেন করা যাবে কিভাবে? যেহেতু গাম স্টেন করা গেল না, স্টেনিং করবো হলো ইমিউনোফ্লোরেসেন্ট স্টেন করা যায়। তবে এটা সব জায়গায় করা হয় না, এটা স্টেনের দাম বেশি, যার ফলে সব জায়গায় করা হয় না। রিফারেল ল্যাবরেটরিতে এগুলো করা হয়। আরেকটা করা হয় যে যায় সিলভার নাইট্রেট স্টেন। আর মুভমেন্ট, এটা লং ভেরি থিন হয়, কিন্তু তারপরে কিন্তু এটা মুভমেন্ট কিন্তু খুব বেশি। মুভমেন্টের নেচারটা কেমন? কর্ক স্ক্রু লাইক রোটেশন। এই বোতলের সিপি, যেমন বোতলের সিপি দাও এবং লাগাও এবং খোলো, কি হবে? পেঁচায় ঘুরে ঘুরে লাগানো হয়, তাই না? আবার খোলো কি হবে? ঘুরে 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 উপরের দিকে উঠতেছে, তাই না? ঠিক এইরকম, এই জন্য বলা হচ্ছে কর্ক স্ক্রু লাইক রোটেশন। এটা খেয়াল রাখবা। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলো ব্যাকটেরিয়া এবং ভাইরাস আছে, যেগুলো আমরা রোটেশন দেখি, এই মুভমেন্ট দেখি চিনতে পারি। যেমন তোমার হলো ভিব্রিও কলেরি, ওটার একধরনের মুভমেন্ট আছে, ওটা পরে আমরা যখন পড়বো, কয়েকদিন পরে তখন জানবো। তাহলে রোটেশন হলো, মুভমেন্ট হলো কেমন? কর্ক স্ক্রু লাইক রোটেশন। এবং এটার কালচার করা যায় না, টিভি যখন পড়বা তখন তোমরা ওই কক্স পোস্টোলেট পড়বা টিভিতে, সেইখানে তোমাদের এখানে বোঝানো হবে কোন অর্গানিজম তোমার এই কালচার করা যায় না, কেন ওটা তখন পড়বা, ডিটেলস পড়বা তখন। কালচার করা যায় না, কিন্তু এটা গ্রো করতে পারে, ক্যান নট বি কালচার ইন এনি মিডিয়া, কিন্তু তারা they can be grown in testes of rabbit। তাহলে কি হলো? একটা হলো যে গ্রাম স্টেন করা যায় না ডিউ টু ভেরি থিন ওয়াল, এবং অর্ডিনারি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না। দেখতে হবে কিসে? ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে।
আর যে স্টেন করা গেল না, তো কিভাবে স্টেন করা যাবে? একটা ইমিউনোফ্লোরেসেন্ট স্টেন এবং সিলভার নাইট্রেট স্টেন। আর মোমেন্টটা নেচার কি? কোয়ার্ক স্কয়ার রোটেশন। আর কালচার যে আমরা এই যে নর্মাল যে মিডিয়াগুলো আছে, এগুলো কোনোটাতেই সে এগুলো করবে না, তবে সে এগুলো করে একটাতেই, সেটা হলো দেখবেন গ্রোন ইন টেস্টিস অফ ডায়াবেট। এখন এই যে মুভমেন্টটা বলা হলো, মুভমেন্টে যে বলা হলো কোয়ার্ক স্কয়ার রোটেশন, মুভমেন্টটাকে কার জন্য? তোমরা জানো যে অর্গান অফ মুভমেন্ট কোনটা? ফ্ল্যাজেলা স্যার। ফ্লাজেলা। এখানে আছে তোমার ফ্লাজেলা, তবে এটা হলো অ্যান্ড্রোফ্লাজেলা, সেলের ভিতরে থাকে। ফ্লাজেলা সাধারণত কি সেল থেকে তৈরি হয়ে বাইরের দিকে চলে যায়, আর এটা হলো ফ্লাজেলাটা তোমার বডির ভিতরেই থাকে, এই জন্য হলো অ্যান্ড্রোফ্লাজেলা, অ্যাক্টিভলি মোটাইল বাই অ্যান্ড্রোফ্লাজেলা। এই তাহলে তোমাদের পরীক্ষা আসে কিন্তু ভাই ভাই কিছু ধরি। এই অর্গান দেখো, এটা এই যে দেখো এখানে লং এবং ভেরি থিন। লং কি 5 to 15 মাইক্রন এবং ব্রেড কত 0.2 মাইক্রন, তাই তো? খুবই লম্বা। আবার কয়েল, এটা তাই তো? কয়েল এবং টেপার ইন থাকে। কয়েল কয়টা আছে? 6 থেকে 14 ইভেনলি স্পেসড কয়েল, দেখো পেছানো আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা এবার যদি কেটে দেখি, সেকশন দিয়ে দেখি, তাহলে এই যে এই ধরনের পাওয়া যাবে। মাঝখানে থাকবে, মাঝখানে এটা তোমার হলো বডি, এটাকে বলা হয় প্রোটোপ্লাজমিক সিলিন্ডার, এটাই বডি। একে ঘিরে তোমার থাকবে তোমার এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, তার বাইরে থাকবে তোমার হলো এই যে বডির চৌদিকে তোমার এই যে ফ্লাজেলা থাকে, যে অ্যান্ড্রোফ্লাজেলা, এগুলোর জন্য মুভমেন্ট করতেছে। আর সবচেয়ে তারপরে আউটার মেমব্রেন, এগুলো হলো আউটার মেমব্রেন। হ্যাঁ, আর আউটার মেমব্রেন কি থাকবে? পেপটাইডোগ্লাইকেন। এগুলোই তোমার দেখে নেবে, এটা যেটাকে সেকশন করা আছে। ভিতরটা হলো সিলিন্ডার বডি, এটাই। তার দিকে হলো প্রথম হলো পেপটাইডোগ্লাইকেন, আউটার মেমব্রেন। তারপর এখানে পেপটাইডোগ্লাইকেনের পাশে দেখো এখানে অ্যান্ড্রোফ্লাজেলা গুলো কেমন, আর সবচেয়ে বাইরে হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন। না, ভিতরেটা সাইটোপ্লাজমিক মেমব্রেন, আর বাইরে সবচেয়ে হলো আউটার মেমব্রেন। আচ্ছা, এখন মোড অফ ট্রান্সমিশনটা কি? যারা তো সন্ধানী সংযুক্ত, যা বলতো এই যে ব্লাড কালেকশন করো, বিভিন্ন কলেজে যাও বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাও, ধরো কালেকশন করার পরে 24 ঘন্টা পরে আরেকজনের বডিতে তোমার দিয়ে দিলা, তো যে ডোনার সে কিন্তু হলো এই সিফিলাইটিক পেশেন্ট। ট্রেফোডামা কি করে? সিফিলিস, তাই তো? তো সেই রোগীটা কিন্তু পরে ব্লাড নেওয়ার পর আমরা জানতে পারলাম যে এই রোগীটা সিফিলিস। ওটা 24 ঘন্টা পরে, ওই ব্লাডটা 24 ঘন্টা পরে দেওয়া হলো, তাহলে এটা ওই যাকে দেওয়া হলো রেসিপিয়েন্ট, তার সিফিলিস হবে কিনা বলো? কি সন্ধানে কেউ আছে এখানে? কি নিশ্চুপ কেন? না জানলে বলো। হ্যালো স্যার, কোশ্চেনটা যদি স্যার মনে করে তুমি তোমার বিভিন্ন কলেজে যাও বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাও, সেখানে তোমার ব্লাড কালেকশন করাও, তো যে দিল ব্লাড সে ধরো সিভিলিস, তার সিভিলিস আছে। জি স্যার। এখন এই যাকে তোমার মনে করো ব্লাড দিবা 24 ঘন্টা পরে দেবা মনে করো,
নিয়ে এসে তোমার কি করো, ফ্রিজিং করো, তাই তো? জি স্যার। ফ্রিজিং করো না? জি স্যার। তারপরে 24 ঘন্টা পরে মনে করো কারো প্রয়োজন পড়লো, সে এসে নিল, তাহলে যে রেসিপিয়েন্ট তার কে সিভিলিস হবে কিনা বলো? স্যার হবে স্যার। হবে? হবে স্যার। হবে স্যার। কেন হবে? হবে না। ওই জন্য তো বললাম স্যার 24 ঘন্টায় তো কিল্ড হয়ে যাবে, হবে না। কিল হবে। এই যে পরের স্লাইডে এখানে এখন দেখো, বেগুনটায় একটা মোড অফ ট্রান্সমিশন হলো নাম্বার 1 হলো সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পারসন, এটা কমনলি এটা মেথড। আর হতে পারে কি মা যদি ইনফেক্টেড হয় তাহলে প্লাসেন্টা ক্রস করে বাচ্চা ইনফেক্টেড হবে ইন দ্য ইউটেরাস, তাই তো? এই জন্য বলা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল। আর যখন আমার ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি, তখন তোমার যেহেতু বার্থ ক্যানাল ইনফেক্টেড বা বার্থ ক্যানাল ইনফেক্টেড এবং ওই যে ব্লাডের মাধ্যমে ওই যে প্লাসেন্টা তোমার সেপারেশন করতেছে, তাই তো? তখন কিন্তু বার্থ ক্যানাল থেকে ইনফেক্ট বলো হতে পারে, বা তোমার যে যেহেতু ব্লাডের মাধ্যমে প্লাসেন্টা সেপারেট করার সময় এটা যাইতে পারে, while passing through birth canal। তারপর হলো ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন। ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে, বুঝছো? তুমি ব্লাড কালেকশন করলা, যদি সেদিনই দাও, তুমি ফ্রিজিং করলা না, 24 ঘন্টা রাখলে না, তাহলে কিন্তু হবে, কিন্তু হবে না কখন? They are killed at 4 degrees Celsius in storage after 24 hours in whole blood or plasma। ব্লাড এসে তোমার ফ্রিজে রাখে দিলা, তোমার তো 4 ডিগ্রিতে রাখো, তাই তো? 4 ডিগ্রিতে রাখো, যদি রাখো তাহলে 24 ঘন্টা পরে সেখানে এমনিতে মারা যাবে, তখন সে কিন্তু আর ট্রান্সমিশন করবে না। যদি ফ্রেশ ব্লাড ট্রান্সমিশন করো তাহলে কিন্তু সেখানে সিভিলিস হওয়ার, যদি সিভিলিটি হয় তাহলে কিন্তু তার কিন্তু হওয়ার। ঠিক আছে, এখন ক্লিয়ার হলো তো? জি স্যার। আরেকটা হতে পারে কি অ্যাক্সিডেন্টাল ইনফেকশন ইন ল্যাবরেটরি ওয়ার্কার, এটা রেয়ারলি এটা হতে পারে। এই হলো মোড অফ ট্রান্সমিশন। প্যাথোজেনিসিটি এবং ক্লিনিক্যাল ফিচার, আগে তো আমরা জানছি যে একটা মোড অফ ট্রান্সমিশন সেক্সুয়াল কন্ট্যাক্ট, এবং কি কোন রোড দিয়ে ঢোকে, একটা পেনিট্রেট করে হলো ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন এবং মাইনর স্কিন অ্যাব্রেশন। মিউকাস মেমব্রেন সেটা মানে ইনট্যাক্ট থাকলেও কিন্তু এটা ইয়ে হবে, অনেক অর্গানিজম আছে ইনট্যাক্ট থাকলে হবে না, ঠিক আছে? কিন্তু এখানে ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন তারা পেনিট্রেট করতে পারে। আবার স্কিনকে সহজে করতে পারে না, যদি সামান্য স্কিনকেও যদি স্কিন অ্যাব্রেশন থাকে তাহলে তারা পেনিট্রেট করতে পারবে। এগুলো এটা তোমাদের জানার প্রয়োজন নেই, এটা জাস্ট আমি বলতেছি। আর সাইট অফ ইনফেকশন কোথায় হয়? জেনিটালিয়া, ওরাল ক্যাভিটি এবং অ্যানাল ক্যানেল, এগুলোতে তোমার ইনফেকশন হয়। এখন সিফিলিসকে আমরা 4টে ভাবে ভাগ করব: প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, ল্যাটেন্ট সিফিলিস এবং টারশিয়ারি সিফিলিস সময় হিসাবে আমরা ভাগ করব। এখন আমরা প্রাইমারি সিফিলিস আলোচনা করি। আফটার এন্ট্রান্স, এই সেক্সুয়াল কন্ডাক্ট বা যে মেথডই হোক বডিতে প্রবেশ করলো, ঠিক আছে? প্রবেশ করার পরে এই তারা মাল্টিপ্লাই এট দ্য সাইট অফ এন্ট্রি, যেখানে প্রবেশ করলো সেখানে তারা মাল্টিপ্লাই করবে। তারপর সেখান থেকে এই নিয়ার বাই লিম্ফ নোড সেখানে চলে যাবে উইদিন ফিউ আওয়ার্স, স্প্রেড টু নিয়ার বাই লিম্ফ নোড উইদিন ফিউ আওয়ার্স। এবং এই লিম্ফ নোড থেকে আবার যাবে তোমার ব্লাড স্ট্রিম, গোস টু ব্লাড স্ট্রিম। আর ব্লাড স্ট্রিম চলে গেলে গোটা বডিতে তারা ডিসিমেট করে যাবে, ডিসিমেটেড থ্রু আউট দ্য বডি। তারপর আবার দেখো ছোট্ট অর্গানিজম, তারপরে দেখো মানে মিরাকল নাকি, দেখো 2 to 10 weeks later a papule develop at the site of inoculation। তারা কিন্তু দেখো প্রথমে তারা প্রবেশ করলো, করে যেখানে প্রবেশ করলো সেখানে তারা মাল্টিপ্লাই করবে এবং গোটা লিম্ফ নোডে চলে গেলো, নিয়ার বাই লিম্ফ নোড, তারপরে গোটা বডিতে সব হয়ে গেল। যেখানে তোমার এই যে তোমার এন্ট্রি করলো সেখানে অর্ডার নাও থাকতে পারে, কিন্তু দেখো গোটা বডিতে সবাই গেল, কিন্তু ওইখানে কোনো তোমার ইনফেকশন হবে না।
কোনো কিছুই হবে না। হবে কোন জায়গায় লেশনটা হবে, যেখানে তোমার ইনোকুলেশন হলো সেখানে দেখো 2 থেকে 10 সপ্তাহ পরে প্রথম প্যাফুল ডেভেলপ করলো, তারপরে এই প্যাফুলটা রাফসা ধান করবে, তখন প্যাফুল ব্রেক ডাউন অ্যান্ড ফর্ম অ্যান আলসার হলো। এবং এই আলসারটার নেচারটা কি, এই আলসারটাকে বলি আমরা এর হার্ট বেস কল হার্ট সেঙ্কার, এর বেসটা হল হার্ট, এই জন্য বলা হয় হার্ট সেঙ্কার। এবং এখানে হলো হার্ট সেঙ্কার, এটা পরে আমি ফিগারে দেখাই দেব, পরে আবার আসবো। আরেকটা আমরা অলরেডি পড়েছি কি, কোথায় সেঙ্কার আরেকটা জায়গায় ছিল, কোথায় পড়েছি কদিন আগে? হ্যালো, কি কয়দিন আগে পড়েছি না? হিমোফিলাস ডুক্রিতে ছিল স্যার। সে করলো কি, এবং সে কি করলো সফট সেঙ্কার, ঠিক আছে, সে করলো সফট সেঙ্কার, আর এটা করলো হার্ট সেঙ্কার। হ্যাঁ, এখন এই সফট সেঙ্কার হার্ট সেঙ্কার এটা আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করবো, আমি একটু ফিগার দেখাবো তখন বলবো। এখানে এটা মাঝখানে আসেনি। এবং এই হার্ট সেঙ্কার এই সময় প্রপোর্শনিং অফ অর্গানিজম আকার, তারপরে ক্লিয়ারেন্স অফ টেবোনাপেলিনাম বাই সেল মেডিটেড ইমিউনিটি, সেল মেডিটেড ইমিউনিটি ডেভেলপ করলো, অর্গানিজম ক্লিয়ার হয়ে গেল। এবং এই সময় প্রাইমারি রিলেশন হিলস স্পন্টেনিয়াসলি, বা ট্রিটমেন্ট করতে হবে না, এমনিতে সে ভালো হয়ে যাবে, প্রাইমারি রিলেশনটা থাকবে না, প্রাইমারি রিলেশন হিলস স্পন্টেনিয়াসলি। কিন্তু এই যে গুপ্ত ঘাতক, তাই না, গুপ্ত ঘাতক এরাই হলো খুব ডেঞ্জারাস। কিন্তু যেমন গুপ্ত ঘাতক কে ছিল, বিজয়ের মাস এবং মুজিব বর্ষ, এটা গুপ্ত ঘাতক কে ছিল বলো দেখি? শেখ মুজিবকে মনে করো যে মানলো, গুপ্ত ঘাতক কে ছিল? হ্যালো, তোমাকে আজকে শুনতে পাচ্ছ না নাকি? গুপ্ত ঘাতক কে ছিল? খন্দকার মোস্তাক আহমেদ নাকি? জি স্যার। তোমাদের উত্তর দিতে দেরি হচ্ছে কেন? খন্দকার মোস্তাক আহমেদ গুপ্ত ঘাতক সেখানে ছিল। সে কিন্তু যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন সে কিন্তু আমেরিকার সঙ্গে একটা লিয়াজা করতেছিল সেখানে, এবং সবাই জানতে পারছিল। পরে তাকে এমনি সাবধান করে দেওয়া হয়, তুমি এই কাজটা করিও না। এবং সে কিন্তু চাচ্ছিল যে যুদ্ধটা মানে বন্ধ হোক। যখন এই যুদ্ধ শুরু হয়ে গেল 1971 সালে, সেখানে যাচ্ছিল যুদ্ধ বন্ধ করতে, সে যাচ্ছিল ইন্ডিয়ায়। যখন সবাই গেল ওইখানে, ওয়াই সরকার গ্রহণ করলো, এবং সে তাকে ওই আমেরিকান সংস্থা তখন তাকে তার দ্বারা চেষ্টা করছিল যে যুদ্ধ বন্ধ করার জন্য। তখন তাকে মোটামুটি সবাই বুঝতে পারছিল এবং তাকে কিন্তু নিষেধ করছিল। তো তাকে সাবধান করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে সে কিন্তু পরে আবার সেখানে প্রতিশোধ সেখানে সেখানে শেখ মুজিবকে মারা মেইন তো সেই হতা, আরো তো বহুগুলো আছে। তো সেই কলকারি নাড়তেছিল। এই সেই এরা হলো গুপ্ত ঘাতক, এরা হলো ডেঞ্জারাস। এরা যে লেশন হিল করলো, মানুষ মনে করলো যে আমার তো চিকিৎসা প্রয়োজন নাই, ভালো হয়ে গেল, সে চুপচাপ থাকবে, চিকিৎসা করবেই না সে। হ্যাঁ, কিন্তু এই সাম অর্গানিজম মে সার্ভাইভ এন্ড কজ ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, তাহলে তোমরা এই এখন তোমরা এসো, এই যে হার্ট সেঙ্কার বলছে, তাই তো? হার্ট সেঙ্কার, এই হার্ট সেঙ্কারটা আমরা ডেসক্রাইব করি। এটা হলো তোমার সারফেস হলো স্মুথ। এই দেখো এখানে এই যে আলসার, এটা তাই তো? তুমি লিখে নাও, সারফেস স্মুথ লিখতেছ, সারফেসটা স্মুথ।
তারপরে এই চতুর্দিকে দেখো হার্ড ইনডিউরেশন থাকবে, বেসটা হার্ড টাচ করলে এটা শক্ত মনে হবে, হার্ড। এই জন্য হার্ড সংখ্যা বলা হয়। এবং তোমার এখানে পেইনলেস, কোনো ব্যথা থাকবে না। আরেকটা হবে কি হবে, রাফ ইন কনসিস্টেন্সি, হার্ড ইন কনসিস্টেন্সি। আর তোমার যে যেটা বলা হলো তোমার হলো কি ওই যে কি বলে যে হেমাটোক্রি, সেখানে কিন্তু তোমার হলো বেসটা কিন্তু সফট ছিল, তাই না? তাহলে লিখে নাও বেস সফট এবং নো ইন্ডিউরেশন, এবং এটা সো মাচ পেইনফুল। হ্যাঁ, এবং ওখানে আর কি ছিল, রিজার্ভ লিম্ফ নোড, সেগুলো তোমার সোলেন হয়তো এবং পেইনফুল ছিল, তাই না? স্যার ওইটা ইরেগুলার আনসার ছিল। ওটা ছিল ইরেগুলার র্যাগড আনসার, তাই তো? এটা দেখো, তাহলে এই কয়েকটা পয়েন্টস তোমার খেয়াল রাখো, আর ভাইভাতে ধরবো। আচ্ছা, তাহলে প্রাইমারি সিভিল তারা বলি আবারও, যে প্রথম মনে করো যে রুট অফ ট্রান্সমিশন যেগুলো প্রবেশ করলো, করার পরে তারা কি করলো, যে যেখানে প্রবেশ করলো সেখানে তারা মাল্টিপ্লাই করবে, তাই তো? তারপর সেখানে চলে গেল কি রিজার্ভ নিয়ার বাই যে লিম্ফ নোড আছে সেখানে চলে গেল, এবং সেখানে চলে যাবে ব্লাড স্ট্রিমে চলে যাবে, এবং ব্লাড স্ট্রিমে যাওয়া মানে গোটা বডিতে ছড়ায় পড়লো। এরপরে 2 থেকে 10 সপ্তাহ পরে যেখানে প্রবেশ করলো সেখানে তোমার কি আলসার হবে। প্রথম ডেভেলপ করে প্যাপুল ডেভেলপ করবে, তাই তো? প্যাপুল কি ইরিথেমাটাস ম্যাকুল, ম্যাকুলের ভিতরে যখন ওয়াটার জমে তখন সেটাকে বলে প্যাপুল, তাই তো? তাহলে প্যাপুল জমলো, তার প্যাপুল আলসার যখন হয়ে যাবে তখন তোমার হবে আলসার, এবং আলসারটাকে বলা হয় এটা যেটা বেসটা হার্ট, এই জন্য বলা হয় হার্ট শ্যাঙ্কার। এবং এই সময় অর্গানিজম, প্রচুর অর্গানিজম মানে তারা স্পিডে শেডিং করতে থাকে, এবং আস্তে আস্তে আমাদের বডিতে সেল ইমিউনিটি গ্রো করবে, আর গ্রো করলেই অর্গানিজম আস্তে আস্তে ম্যাক্সিমাম গুলাই মারা যাবে, এবং প্রাইমারি লেশন হেলথ স্পন্টানিয়াসলি। কিন্তু অর্গানিজম কিছু থেকে যাচ্ছে বডিতে, যা ফলে সেটা, এবং সেটাই করবে তোমার ক্রনিক ইনফেকশন, এই তোমার প্রাইমারি সিফিলিস। এবং অলরেডি আমি তোমার যে আলসারটা যেমন নেচার বললাম, এবং কনসিস্টেন্সি হলো কি ফার্ম, আর ওটা ছিল সফট তোমার হেমাটোক্রি। এই 4-5টা পয়েন্ট ভালো করে খেয়াল রাখবা ফিগার দেখে। আচ্ছা, এখন আসো সেকেন্ডারি সিফিলিস। It occurs 2 to 10 weeks after primary lesion. তাহলে ওই প্রাইমারি লেশনটা দেখো, ওখানে দেখলাম সময়টাকে দেখে, কিন্তু ওখানে তোমার ওই যে প্যাপুল ডেভেলপ করো 2 থেকে 10 সপ্তাহ পরে, তাই তো? অর্গানিজম প্রবেশ করলো, আর এখানে ওই প্রাইমারি লেশন ভালো হয়ে গেল, তার 2 থেকে 10 সপ্তাহ পরে তোমার এই সেকেন্ডারি সিফিলিস হবে। এবং সেকেন্ডারি সিফিলিস এখানে কি হবে লেশনটা, এখানে আমার লেশন দেখো, বৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার হবে ওয়াইড স্প্রেড রেড ম্যাকুলোপেহুলার র্যাশ এনিওয়ার ইন দ্য বডি ইনক্লুডিং হ্যান্ডস এন্ড ফিট। তাহলে হবে যে ম্যাকুলোপেহুলার র্যাশ হবে এনিওয়ার ইন দ্য বডি ইনক্লুডিং হ্যান্ডস এন্ড ফিট, শরীর বিভিন্ন জায়গায় হতে পারে, এবং হাত পা সহ। তারপরে এই যে ম্যাকুলোপেহুলার র্যাশ থেকে তারপর হবে ময়েস্ট পেল প্যাপুল, তারপর পেল প্যাপুল হবে, এবং লিম্ফ অ্যাডেনোপ্যাথি হবে, এবং এটা জেনারেলাইজড গোটা বডিতে লিম্ফ অ্যাডেনোপ্যাথি হবে, ঠিক আছে? লিম্ফ অ্যাডেনোপ্যাথি হবে। এবং এই যে ময়েস্ট প্যাপুল, এটা আমি এখন পরে বলবো। এটা ময়েস্ট প্যাপুলটাকে বলা হয় কন্ডাইলোমাটা লাটা, হ্যাঁ? এবং এটা হবে তোমার ময়েস্ট এরিয়াতে। ময়েস্ট এরিয়া যেমন কোথায় আছে, অ্যানোজেনিটাল এরিয়া, অ্যাক্সিলা এবং মাউথ, হ্যাঁ? এগুলো জায়গায় ময়েস্ট এরিয়াতে তোমার এই যে পেল প্যাপুল হবে, এই কন্ডাইলোমাটা লাটা এগুলো হবে,
ঠিক আছে? এছাড়া এটাই মেইন। আর থিওরিটিক্যাল কিছু জানা রাখো। এছাড়া হতে পারে তোমার বিভিন্ন অর্গানে যেহেতু গোটা বডিতে ছড়াই গেছে, তোমার বিভিন্ন অর্গানে তোমার ডেভেলপ করতে পারে। যেমন নেফ্রাইটিস, কিডনি যাতে গেলে, লিভারে গেলে হেপাটাইটিস, ব্রেনে মেনিনজাইটিস হতে পারে, তারপর কোরিও রেটিনাই হতে পারে, এবং পেরিওস্টাইটিস এগুলো হতে পারে। এরপরে দেখো এই সেকেন্ডারি স্টেজ মে অলসো সাবসাইড স্পন্টানিয়াসলি উইদিন 2 to 3 weeks। এটাও দেখো এই সময় তারা গুপ্তঘাতক এসে থাকবে, 2 থেকে 3 সপ্তাহ মধ্যে স্পন্টানিয়াসলি হিল হয়ে যাবে। ঠিক আছে? Both primary and secondary syphilis are recent sporadic, highly infectious. প্রাইমারি সেকেন্ডারি সিফিলিস এই সময় রিসেন্ট স্পোরেট, বেশি অর্গান থাকবে এবং হাইলি ইনফেকশাস। তাহলে সেকেন্ডারি সিফিলিস কি হলো? এই প্রাইমারি লেশনটা ভালো হয়ে গেল, তারপরে 2 থেকে 10 সপ্তাহ পরে আবার নতুন করে আবার আবির্ভূত হবে। এবং প্রথমে কি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে, প্রথমে হোল বডিতে ইনক্লুডিং হ্যান্ডস এন্ড ফিট। প্রথম ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, তারপরে হতে পারে ময়েস্ট পেল পেপুলার হতে পারে, আর কি হতে পারে জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি। আর এই ময়েস্ট পেপুলকে বলা হয় কন্ডাইলোমাটা লাটা, এবং ওটা কোথায় হয়? ময়েস্ট এরিয়া, যেমন হলো অ্যানোজেন্টাল এরিয়া, অ্যানাস এবং অ্যাক্সিলা, মাউথ এবং অ্যাক্সিলা, এগুলোতে হয়। এবং এটাও তোমার সাবসাইড হবে 2 থেকে 3 সপ্তাহ পরে মধ্যেই হবে। তাহলে এই হলো তোমার সেকেন্ডারি সিফিলিস। এখন ফিগার এখন দেখো সেকেন্ডারি সিফিলিস। এই হ্যান্ডস এই ধরনের হইতে পারে, এই রেড বাউন্ড পেপল, এটাও ফিগারটা অত ভালো আসে নাই, দেখো রেড বাউন্ড পেপল দেখা গেছে, পাম এবং সলে হতে পারে। গোটা বডিতে দেখো ম্যাকুলো পেপলে র্যাশ হয়ে গেছে। এরকম ফিগার যে সবসময় পাবা তা কিন্তু না, থাকতে পারে। হ্যাঁ, সবার ক্ষেত্রে যে বাবা এমন না, এরকম থাকতে পারে। গোটা বডিতে দেখো ঘামাসির চেয়েও বড়। হ্যাঁ, মনে করছি ঘামাসি, কিন্তু দেখো কিরকম হয়ে গেছে। আর কি হতে পারে? এই যে ফসিয়াল রিজনে, হ্যাঁ, মিউকাস প্যাচ দেখো, এই যেখানে দেখো ফসিয়াল রিজন দেখো, এই যে ময়েস্ট পেপল, কর্নেলোমাটা লাটা কথা হতে পারে অ্যানোজাইটাল এরিয়া। এই যে পেরিনাল রিজনে দেখো, হ্যাঁ, দেখছো? ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখো অ্যানোজাইটাল এরিয়া দেখো, এই যে আলসারগুলো দেখো। এই ফিগার গুলো খেয়াল রাখবে, তাহলে তোমাদের ভালো করে। ঠিক আছে? তাহলে এই হলো সেকেন্ডারি সিফিলিস। এখন সেকেন্ডারি সিফিলিস দেখো, সেকেন্ডারি সিফিলিস হিলস স্পন্টানিয়াসলি করলো 2 থেকে 3 সপ্তাহ পরে। এবং দেখো সেকেন্ডারি সিফিলিস ভালো হয়ে গেল, তার 3 থেকে 5 বছর পরে এই তোমার হলো ল্যাটেন্ট সিফিলিস দেখা যাবে। ল্যাটেন্ট মানে কি? সুপ্ত অবস্থা থাকে, সুপ্ত অবস্থায় অর্গান আছে, তোমার অর্গানিজম বডিতে আছে, কোনো সিমটম থাকবে না এই সময়, কোনো সিমটম থাকবে না। দ্য পেশেন্ট ইজ কমপ্লিটলি সিমটম এন্ড সাইন ফ্রি। ঠিক আছে? কমপ্লিটলি কোনো সাইন সিমটমই থাকবে না। এবং হয় কত সেকেন্ডারি সিফিলিস ভালো হওয়ার 3 থেকে 5 বছর পরে। এবং এটাও তোমার 3 থেকে 5 বছর হলে, এবং 3 থেকে 5 বছর পর্যন্ত ল্যাটেন্ট সিফিলিস অবস্থায় থাকলো, সুপ্ত অবস্থায় থাকলো। এই সময় কিন্তু অর্গানিজম কিন্তু ব্লাডে পাওয়া যাবে না, বডির বিভিন্ন জায়গায় তারা লুকায়িত অবস্থায় থাকবে, সিমটম থাকবে না। এই হলো ল্যাটেন্ট সিফিলিস। এরপরে তোমার শুরু হবে তোমার হলো টারশিয়ারি সিফিলিস। আচ্ছা, এগুলো আর তোমার এগুলো আমি পড়াচ্ছি না, এই স্লাইডটা বাদ দাও। টারশিয়ারি সিফিলিস এখানে দেখো, এটা একটু আগের স্লাইডটা ভেঙে গেছে। এখানে কি হবে? টারশিয়ারি সিফিলিসে
মেইনলি হবে তোমার গ্রানুলোমেটাসলেশন হবে। গ্রানুলোমেটাসলেশন আর হয় তোমার এই টিবি, লেপ্রোসি এগুলোতে হয়, এবং তোমার আরেকটা হয় তোমার টার্সিয়ারি সিফিলিস হয়। গ্রানুলোমেটাসলেশন হবে ইনভলভিং স্কিন, মিউকাস মেমব্রেন, বোন, লিভার, এবং এই লেশনটাকে বলা হয় গুমাস। তাহলে গ্রানুলোমেটাসলেশন হবে স্কিন, মিউকাস মেমব্রেন, বোন, লিভার এগুলো থাকবে। আর কোথায় হতে পারে নিউরোসিফিলিস, নার্ভাস সিস্টেম হবে নিউরোসিফিলিস। নিউরোসিফিলিস এখানে দুই ধরনের, একটা মেনিঙ্গোভাস্কুলার সিফিলিস এবং টেবিস ডর্সালিস। টেবিস ডর্সালিস ক্রনিক প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন অফ নার্ভ ফাইবার অর স্পাইনাল কর্ড। আরেকটা হয় তোমার কার্ডিওভাস্কুলার সিফিলিস। কার্ডিওভাস্কুলার সিফিলিস হলে তোমার কি হয়, এই যে ইলাস্টিক টিস্যু ব্লাড ভেসেলস আর ডিস্ট্রয়েড, এবং এই সময় তোমার কি হবে, অ্যাওর্টাইটিস, অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন হবে। ঠিক আছে, এখন তাহলে লেশনটা কি হবে, তিনটা হবে। একটা হলো তোমার গ্রানুলোমেটাস লেশন হবে, কোথায় কোথায় হবে, স্কিন হতে পারে, মিকাসোমেন, ভিনো সিস্টেমের মিকাসোমেন হবে, বোনে হতে পারে, লিভারে হতে পারে, এবং এইটাকে বলি আমরা গুমাস। তারপরে কি হলো নিউরোসিফিলিস, এবং আরেকটা হলো কার্ডিওভাস্কুলার সিফিলিস। এখন তোমরা একজন বিখ্যাত লোকের নাম বলো, বাংলাদেশি, তার নিউরোসিফিলিস হয়েছিল এবং তার উনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসে ভুগছিলেন। বলতে পারো কার নাম? তাকে আমি ছোট করার জন্য বলতেছি না, নাম বলতে পারো? হ্যালো, কি তোমার শুনতে পাচ্ছ নাকি না? স্যার জানি না। জানো না? এই তো, এটা কাজী নজরুল ইসলাম। ওনার এটা তো জানো যে ওনার কি উনি প্যারালাইসিসে ভুগছিলেন, এটা জানো তো? এই প্যারালাইসিস হ্যাঁ, পিক্স ডিজিজ ছিল স্যার, নিউরোসিফিলিস। নিউরোসিফিলিস হলো, জি স্যার। আরেকটা হলো কার্ডিওভাস্কুলার সিফিলিস, তাই তো? তাহলে এই কয়েকটা জানো। আচ্ছা, এখন আমরা জানবো হলো, তাহলে এই পর্যন্ত তোমার প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি, টার্সিয়ারি জানলাম, তাই তো? এটা আরো অনেক পড়ার আছে, যা হলে আর বলতেছি না। তাহলে তোমার এটুকু বুঝলা তো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ল্যাটিন এবং টার্সিয়ারি কখন কে হলো, এটা ভালো করে পড়বে। এগুলো সবগুলাই কিন্তু তোমার রিটেনে আসে, কিন্তু ভাইভাতে ধরবে। এখন আসো কনজেনিটাল সিফিলিস। মা যদি ইনফেক্টেড হয় তাহলে বাচ্চারও ইনফেকশন হওয়ার চান্স থাকে। মা যদি হয়, বাচ্চা যদি হয়, তাহলে তখন তাকে বলো কনজেনিটাল সিফিলিস। এখন এটা কখনো হবে, ইফ মাদার সাফার্স ফ্রম সিফিলিস ডিউরিং প্রেগন্যান্সি, চাইল্ড অলসো গেট দ্য ইনফেকশন। এবং প্রেগন্যান্সি কোন স্টেজে হবে? Fetus is infected after 3rd month of pregnancy when the Langerhans layer of chorion atrophies. আমার তোমাদের ভালো খেয়াল আছে যে তোমার যে ইম্বায়োলজিজম পড়ে আসছো, তখন তোমার এই যে প্লাসেন্টার যে ছিল একটা লেয়ার, ল্যাংহেন্স লেয়ার, এটা যখন অ্যাট্রফি হয়ে যাবে, এটা যতদিন বোন থাকবে ততদিন কিন্তু ইনফেকশন হবে। এটা প্রিভেন্টিভ আকারে প্রিভেনশন করবে। এটা যখন অ্যাট্রফি হয়ে গেল তখনই তোমার হবে, এবং এটা অ্যাট্রফি হয় সাধারণত 3 মাসের at the month of 3rd, এই সময় অ্যাট্রফি হয়ে যায়। এই জন্য 3rd মান্থ, এবং ইনফেকশনটা এই জন্য হবে 3 মাসের পরে হবে। Fetus is infected after 3rd month of pregnancy when the Langerhans layer of chorion atrophies. এখন এই যে কনজেনিটাল সিফিলিস হলো, এখন কি হতে পারে, যখন তোমার একটা হলো স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এমনিতে কোনো অ্যাবর্শনের কোনো কারণে জানা যাচ্ছে, 12 হলে অ্যাবর্শন হচ্ছে অ্যাবর্শন, তাই তো? অ্যাবর্শন কাকে বলি? এখন আগে তো সংজ্ঞা বলা হতো 28 সপ্তাহ, যদি প্রেগনেন্সির পিরিয়ড যদি 28 সপ্তাহ আগে মানে ইয়ে হয় তাহলে বলতো অ্যাবর্শন। এখন কত সপ্তাহ বলা হয়? এখন আবার একটু ভিন্ন ডেফিনিশন আসে, তাই না? তারপর তো স্টিল বার্থ, মরা বাচ্চা ইয়ে করলো, জন্ম দিল। আবার প্রিম্যাচুর ডেলিভারি করতে পারে,
ফুল টার্ম প্রেগনেন্সি না হতেই ডেলিভারি হলো। জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরে মৃত্যু হলো। আর যদি বাচ্চা বেঁচে থাকে তাহলে কি হতে পারে? তাহলে আগে আগে হলো কি একটা স্পন্টানিয়াস অ্যাবর্শন হতে পারে, স্টিল বার্থ হতে পারে, প্রিম্যাচুর ডেলিভারি হতে পারে এবং পেরিনেটাল ডেথ। আর যদি বাচ্চা বেঁচে থাকে তাহলে সেটা হলো পোস্টনাটাল ম্যানিফেস্টেশন। এখানে আমরা বলবো আর্লি ম্যানিফেস্টেশন, যেটা বলো যে প্রথম ফার্স্ট 2 বছরের আগে যদি হয় তাহলে বলবো আর্লি ম্যানিফেস্টেশন, আর 2 বছর পরে যদি হয় তাহলে বলবো আমরা লেট ম্যানিফেস্টেশন। আর্লি ম্যানিফেস্টেশন কি হবে? ডিফারেন্ট অর্গানে যেহেতু ওই সময় তারা ইনফেকশন করবে, হেপাটোমেগালি হতে পারে, হেপাটোমেগালি এবং স্প্লেনোমেগালি হবে। লিভার এবং স্প্লেন এই সময় একটু বড় থাকতে পারে, এবং হেপাটোমেগালির জন্য তোমার জন্ডিস হবে, ঠিক আছে। আর স্প্লেনোমেগালির জন্য স্প্লিন যখন ইনলার্জ হয় তখন কি ওই ওখান সেই দিক দিয়ে তোমার হেমোলারিক অলরেডি প্যাথোলজিতে পড়ে আসছো নাকি পড়ানো হয়নি? তোমার তো পড়া আছে। ওই সময় স্প্লিন ওই থ্যালাসেমিয়াতে কি যখন তোমার স্প্লিন ইনলার্জ হয় তখন কি হবে? আরবিসি যদি পাস হয় তাহলে তখন আরবিসি কি তার রাফসা হয়, তাই তো, সাইট হয় তাকে, তাই না? ওই বলা আছে হেমোলারিক অ্যানিমিয়া হয়তো বলে, হেমোলারিক এবং ডিপনেস, দাঁত, চোখ এবং কান, তিনটাকে ইনভলভ করবে। এই তিনটা মিলে হলো তোমার হাইজনস্টায়ার্ড। তাহলে হাইজনস্টিট কেমন আমি ফিগারে দেখাবো, ইন্ডাস্ট্রিয়াল ক্যারাটাইটিস এবং ডিপনেস। এছাড়া কি হতে পারে ফ্রন্টাল বসিং। ফ্রন্টাল বসিং মানে কি ফ্রন্টাল বোনটা কি চওড়া হয়ে যায়, তাই না? বসদের যারা বস তাদের কি এই ফ্রন্টালটা চওড়া হয়ে যায় এবং এখন এখানে দেখো ফিগার, এখন এটা আবার ফিগার তাহলে ভালো করে বুঝবো। এই চোখে এফেক্ট করবে হেজি হয়ে থাকবে। দেখো দেখো এখানে সেন্টারে কি নচ আছে স্যার। সেমিলুনার নস, আর সাইডে দেখো একটা স্লোপিং, হ্যাঁ, এগুলোই তোমার হলো একেবারে হয় হাসি সংস্কৃত। আর তোমার নাকে কি হয় দেখো স্যাডেল নস, হ্যাঁ, নাকটা কি বসে গেছে না? স্যাডেল নস কি হয়, এই নেরাল সেপ্টাম এটা তোমার ডেস্ট্রয় হয়ে যায়, হলো এটা এই স্যাডেল নস হয়ে গেছে। ফ্রন্টাল বসিং হবে, স্যাডেল নস, শর্ট ম্যাক্সিলা, হাই ভ্যালোরাস, আর হাইজনস্টায়ার্ড এর কি বলবো, একটা হলো চোখে কি হলো ইন্টারস্টাল ক্যারাটাইটিস, নাকে কানে কি হলো ডিপনেস, আর হলো দাঁত হলো হাইজনস্টিট। এই হলো তোমার লেট ম্যানিফেস্টেশন। তাহলে এই যে করোনারি সিভিলাইজেশন আমরা কিন্তু এই আউটকাম বা ফ্যাট এগুলো আমরা কিন্তু বলি আর ধরি, কিন্তু রিটেনে তো আসি ভাইবার তো আমরা ধরি। এখন আমরা ল্যাব ডায়াগনোসিস যাবো। ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবো? একটা প্রথমে স্পেসিমেন কালেকশন করবো, তারপরে মাইক্রোস্কোপে করবো, তারপরে টেস্ট করবো, তাই তো? শুধু এখানে কালচারটা করবো না, ওটা বাদ।
স্পেসিফিক কালেকশনটা কিভাবে করবো? টিস্যু ফ্লুইড এক্সপ্রেস ফ্রম লেশন, regional lymph node aspiration when lesions is healed, serum নেব ফর serology, এবং ইন কেস অফ নিউরোসিফিলিস CSF নেব। এখন আমরা পরীক্ষায় কিন্তু কোশ্চেন ধরি যে স্পেসিফিক কালেকশন তুমি কিভাবে করবা, এটা কিন্তু আমার এই বিশেষ করে তোমার টিস্যু এক্সপ্রেস ফর্ম দেখালাম, ওইখানে তুমি কি ডাইরেক্ট সোয়াবিং করে তুমি নিবা, নিলে কিন্তু অর্গানিজম পাবো না কিন্তু অর্গানিজম, বুঝছো? ওখানে সোয়াব করে নেই, কটন দিয়ে আমি সোয়াবিং করে যদি নিই তাহলে কিন্তু পাবো না। ওই রেশনটা করতে হবে কি, রীতিমতো প্রেশার দিতে হবে, প্রেস করতে হবে, এক্সপ্রেস করতে হবে। প্রেস করলে যে ভিতর থেকে যে ফ্লুইডটা আসবে সেইটা আমরা নেব, তাহলে তোমার অর্গানিজম পাবো, নতুবা কিন্তু পাওয়া যাবে না। এই জন্য তোমাদের কিন্তু পরীক্ষা যখন বলবো যে স্পেস কালেকশন কিভাবে করবো বলো, তখন এটা বলতে হবে টিস্যু ফ্লুইড এক্সপ্রেস ফ্রম লেশন। যারা ক্লাস করবে তারা বুঝবা, যারা ক্লাস করবে তারা কিন্তু এটা বুঝবে না। কিন্তু এই জন্য ক্লাস করতে হয় যে আমরা কোনটা চাই কোনটা চাই না, কিভাবে কোশ্চিন ধরি, কোনটা কিভাবে কোশ্চিন আমরা চাই উত্তর, এগুলো বুঝবা। আর মুখস্থ বিদ্যা ওই যে খালি যে বাসায় পড়ে যারা অনেক ক্লাসে অ্যাটেন্ড করতেছে না, আমি জানি না, ওরা খুব পণ্ডিত মনে হয় ওরা, তো ওরা বুঝবে পাস কাকে বলে, তখন বুঝবে। আজকে মাত্র 35 পার্টিসিপেন্ট, এই হলো ক্লাসের ধরন। তাহলে টিস্যু ফ্লুইড এক্সপ্রেস ফ্রম লেশন, এটা মেইন। আর এছাড়া হয়তো পারে লেশন নাই, তাহলে আমরা তখন নিয়ার বাই লিম্ফ নোড আছে, সেখান থেকে আমরা অ্যাসপিরেট করে নেব। আর এছাড়া ব্লাড নেব সেরাম সেরামোলজি এবং সিএসএ নেবো ইন কেস অফ নিউরোসিফিলিস। এখন নিলাম, নেওয়ার পর আমরা কি করবো, মাইক্রোস্কোপে এক্সামিন করবো। দুইটা করতে পারে, একটা হলো ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন ডিজিআই বা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, ওটা বলতে পারো। আরেকটা হলো ডাইরেক্ট ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন বলতে পারো, বা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, দুটাই বলতে পারো। আরেকটা হলো ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি, টেফোনা প্যালিডাম, অ্যান্টিপ্যালিডাম, এটাই ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি, টেফোনা প্যালিডাম, সংক্ষেপ হলো ডিএফ। ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন বা ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি, এখানে কি পাওয়া নিচ্ছি, এখানে মুভমেন্ট আমরা দেখবো। ওখানে একটা আমরা ওই ডার্ক গ্রাউন্ড কি অন্ধকার করে নিই, ওখানে মোটামুটি একটা ওই পরিবেশটাকে একটা অন্ধকার মতো করে নেওয়া হয়, তখন ওইখানে মুভমেন্টটা দেখা হয়। এই মুভমেন্টটা দেখলে আমরা বুঝতে পারি এটা হলো টেফোনোমা, এটা হলো কর্ক স্ক্রু লাইক মুভমেন্ট হবে, এটা অবশ্যই ভালো করে জানবো। আর এই যে ডিএফএ টিপি, এখানে কি করে, এটা তোমার এই যে একটা ইমিউনোফ্লুরেসেন্স স্টেন করি, করে আমরা অর্গানিজমটা ভালো করে দেখা যায়। তবে এটা সাধারণত করা হয় না, এটা দাম বেশি, যার ফলে এটা করা হয় না। এর মাইক্রোস্কোপ এক্সামিন। এরপরে আসো, এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য দেখছি, এগুলো তোমাদের প্রয়োজন নেই, ওই দুটো তোমার পড়ো শুধু, এগুলো আর বাড়াচ্ছে না, এগুলো উপর আছে না, এগুলো লাগবে না তোমাদের, বাদ। এখন সেরোলজি টেস্ট, আমি অনেক কিছু বলবো কিন্তু অনেক কিছু তোমার জানতে হবে না। এখানে একটু বলে দিই সেরোলজি টেস্ট, যে একটা এই যে টেফোনা প্যালিডাম যখন আমাদেরকে ই করে এফেক্ট করে, কারো যখন লেশন হইলো, তখন তারা করবে কি, যেহেতু ব্যাকটেরিয়া হলো গোড়া বডিতে ছড়ায় গেল এবং গোড়া বডিতে ছড়ায় গেল, তাই তো, এবং বিভিন্ন সেলকে তারা বিভিন্ন টিস্যুকে তারা ইনভলভ করে, তখন টিস্যু ডিস্ট্রাকশন হবে, তাই তো। টিস্যু ডিস্ট্রাকশন হয় মেইনলি মাইটোকন্ড্রিয়া। এখন এই টিস্যু ডিস্ট্রাকশন যখন হবে, এর বিপরীতে কিছু অ্যান্টিবডি হয়, এই অ্যান্টিবডি দেখেও আমরা পরীক্ষা করতে পারি। তাহলে ওই অ্যান্টিবডি কিন্তু তোমার অর্গানিজমের বিপক্ষে হলো না, ওই জন্য ওটাকে বলা হয় নন স্পেসিফিক টেস্ট। আর এবং ওই অ্যান্টিবডি যেটা হলো নন স্পেসিফিক অ্যান্টিবডি, যেহেতু ডাইরেক্ট অর্গানিজমের বিপরীত হলো না। আর কিছু অ্যান্টিবডি তৈরি হবে যেগুলো তোমার হলো, যেগুলো অ্যান্টিবডি তৈরি হবে এগেইনস্টটা তোমার হলো টেফোনোমা, সেগুলোকে বলো স্পেসিফিক টেস্ট। ঠিক আছে, এটুকু বোঝো। তবে এইটুকু বোঝার জন্য খালি বলতেছি, দেখো
After treponema infection, our body produces both specific and non-specific antibody. Specific and non-specific antibody can also be non-specific antibody is produced against the host cellular component due to tissue destruction, possibly against the multipolar membrane, এবং এটাকে বলে reagent antibody. এটা যারা ডিপ্লোমা ডিএলএম কোর্স যারা তাদের জন্য এগুলো লাগবে, এগুলো তারা তোমার মনে করে দেখিও। আর specific antibody is produced against the treponema antigen and is known as anti-treponema antibody. এইটুকু তোমাদের জানতে হবে না, জাস্ট খালি তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এবং এই স্লাইডটাও ওই জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এই নন স্টেরিক অ্যান্টিবডি আর ডিটেক্টেড বাই নন ট্রেপোনেমা অ্যান্টিবডি টেস্ট, যেগুলো আমি বললাম এগুলো আর বলতে যাচ্ছে না। এখন আমরা এইখান থেকে আমরা জানো সেরোলজি টেস্ট দুই ধরনের আমরা করি, একটা নন ট্রেপোনেমা অ্যান্টিবডি টেস্ট বা ডাইরেক্ট বলতে নন স্পেসিফিক, আর একটা হলো স্পেসিফিক। নন স্পেসিফিক আর একটা স্পেসিফিক। তাহলে নন স্পেসিফিক কেন বলা হচ্ছে, যেহেতু তারা টিস্যু ডিস্ট্রাকশন করার জন্য যে অ্যান্টিজেন যে তৈরি হচ্ছে তার বিপরীত অ্যান্টিবডি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে নন স্পেসিফিক। আর স্পেসিফিক কারণে বলা হচ্ছে যেহেতু ডাইরেক্ট অর্গানিজমের বিপরীতে অ্যান্টিবডি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে স্পেসিফিক। তো নন স্পেসিফিক টেস্ট কি আছে, একটা হলো তোমার হলো ভিডিআরএল, ভেনারিয়াল রিসার্চ ল্যাবরেটরি। আমেরিকায় একটা ল্যাবরেটরির নাম, তার নাম সেখানে প্রথম করা হয় এই পরীক্ষাটা। ওই ল্যাবের নাম অনুযায়ী নাম দেওয়া হয়েছে ভেনারিয়াল রিসার্চ ল্যাবরেটরি। এটা আরো আমরা একটু ভালোভাবে পড়বো ওই যখন তোমার ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি তখন একটু আমরা পড়বো, সামান্য পড়বো। তো এর নামটা জানা খাও। আরেকটা করে কি আরপিআর, র্যাপিড প্লাজমা রিয়েজেন্ট। আর করে কি ট্রাস্ট, টলুডিন রেড আর্নিটেড সেরাম টেস্ট। তো মেইনলি আমরা এই যে তোমার এই যে রিজাল্ট করি এবং এই আরপিআর এই দুটা করি। তো নাম তোমাদের বলতে হবে এই তিনটে নাম, তাহলে খেয়াল রাখবে। তাহলে নন টেস্টের মধ্যে এই তিনটা। আর এগুলো সাধারণত নন টেস্ট সাধারণত তোমার এই ডায়াগনস্টিক স্ক্রিনিং টেস্ট হিসেবে ব্যবহার করি। এটা কিন্তু কনফার্ম বলা যাবে না, যেহেতু তোমার এই নন স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এই জন্য স্পেসিফিক কনফার্মলি বলতে পারছে না এটা সিফিলিস। যখন এটা তোমার একটা পরীক্ষা পজিটিভ হলো, তখন আমরা তখন যাব স্পেসিফিক টেস্টে যাব। ঠিক আছে, শুধু এইটুকু জানে রাখো। এবং এগুলো তোমার দিস টেস্ট আর স্ক্রিনিং টেস্ট অনলি। এবং পজিটিভ রেজাল্টস বাই দিস মেথড শুড বি কনফার্ম বাই স্পেসিফিক টেস্ট। এগুলো যদি পজিটিভ হয় তখন আমরা স্পেসিফিক টেস্টে যাব। স্পেসিফিক টেস্টের মধ্যে কি কি আছে, একটা টিপিআই, ট্রেপোনেমা ভ্যালিডাম ইমমবিলাইজেশন টেস্ট। 2 নম্বর হলো ভেঙে গেছে এটা, তাহলে ট্রেপোনেমা ভ্যালিডাম ইমমবিলাইজেশন টেস্ট। তারপরে এফটিএস, ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট। 3 নম্বর হলো টিপিএইচএ, ট্রেপোনেমা ভ্যালিডাম হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট। আর 4 নম্বর হলো এমএএসএ টিপি, মাইক্রো হিম অ্যাগ্লুটিনেশন ফর ট্রেপোনেমা ভ্যালিডাম। আর তোমাদের আরেকটা জিনিস বলি, তোমার ভাইভাতে যখন বলবা বা রিটেন লিখবা, কখনো সংক্ষেপে বলবে না এই টিপিআই আছে, তোমার টিপিআই বলবে না, বলবা ট্রেপোনেমা ভ্যালিডাম ইমমবিলাইজেশন টেস্ট। ভিডিআরএল বলবে না, ভেনারিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। তো এগুলো অনেকগুলো টেস্ট আছে, এর মধ্যে কিন্তু আমরা ভিডিআরএল টেস্ট বা আরপিআর আমরা করি, করার পরে পজিটিভ কনফার্ম করার জন্য আমরা করি মেইনলি করি টিপিএইচএ, ট্রেপোনেমা ভ্যালিডাম হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা আমরা করি। ঠিক আছে, এখন এইগুলো নাম তোমরা জানে রাখো। তাহলে আর কিছু করতে পারি, এলাইজার মাধ্যমে করতে পারি, ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে করতে পারি, আইসিটি ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট আইসিটি এর মাধ্যমে করি, অ্যান্টিজেন ডিটেকশন করি। আর ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে শুধু নামগুলো রাখো, অত কিছু খেয়াল রাখতে পারবে না। এলাইজা, ওয়েস্টার্ন ব্লট, আইসিটি। তাহলে এই তোমার হলো, তাহলে আমরা ল্যাব ডায়াগনস্টিক করতেছি। একটা হলো তোমার প্রথম হলো
স্পেসিমেন কালেকশন করলাম কি মেইনলি কি করব এক্সপ্রেস ফ্রম দা টিস্যু লেশন, তাই তো। তারপর তোমার নেব কি সেরাম নিতে পারি সেরামোলজি, তারপর আর নিতে পারি কি নিউরোসিভিলিটির ক্ষেত্রে সিএসএফ নিতে পারি। নেওয়ার পর তারপর আমরা কি করবো মাইক্রোস্কোপ এক্সামিন করবো, একটা করবো ড্রাগ মাইক্রোস্কোপি বা ড্রাগ মাইক্রোস্কোপি ইলুমিনেশন করবো। এখানে দেখবো আমার কি মুভমেন্ট দেখবো কর্ক স্ক্রু লাইক রোটেশন। আরেকটা দেখতে পারি কি ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি, সেখানে আমরা ইমিউনোফ্লোরেসেন্স স্টেম দিয়ে আমরা ডাইরেক্টলি অর্গানটা দেখতে পারি। তারপর আমরা কি করবো সেরোলজিক্যাল টেস্টে যাবো। সেরোলজি টেস্টের মধ্যে স্পেসিফিক আর হলো নন স্পেসিফিক। স্পেসিফিক মধ্যে কি ভিডিওএল, তারপরে আরপিআর র্যাপিড প্লাজমা রেজিন এবং ট্রাস্ট। আর হলো স্পেসিফিক মধ্যে অনেকগুলাই টিপিআই, এফটিএফ, তারপরে টিপিএসএ এইরকম। আর নিউ টেস্টে আর কিছু আছে এলাইজা, ওয়েস্টেলবোর্ড। এখন নিউ টেস্ট বলা যায় না, এখন সাধারণত আদার টেস্ট অথবা বলবো আদার টেস্ট, এলাইজা, ওয়েস্টেলবোর্ড এবং আইসিটি। এই তোমার হলো ডায়াগনোসিস। এখন এগুলো তো পরীক্ষায় অবশ্যই ভাইবা রিটেন আসো। আর যদি কনজেন্টাল সিভিলিটিতে হয় তাহলে তখন আমরা ডায়াগনোস্টিক করবো কনজেন্টাল সিভিলিস, একে ডায়াগনোস্টিক করবো। এটাও তোমার হলো স্পেসিফিক কালেকশন করবো, মাইক্রোস্কোপিক এক্সামিন করবো, আর একটা হলো তোমার সেরোলজি টেস্ট করবো। স্পেসিফিক কালেকশন করবো কোথা থেকে? অ্যাসপিরেশন অফ ফ্লুইড ফ্রম প্লাসেন্টা এন্ড আম্বিলিকাল কর্ড। যদি মনে করো মা ইনফেক্টেড তাহলে তুমি অবশ্যই বুঝবা যে বাচ্চার হইতে পারে। তখন আমরা করবো কি, সব বাচ্চার ক্ষেত্রে তো করবো না, যখন দেখবো যে বাচ্চা মা পজিটিভ, তখন বাচ্চা পজিটিভ বাচ্চায় আক্রান্ত হয়ে যাবে না সেটা দেখার জন্য আমরা করবো কি, তখন এই প্লাসেন্টা এবং আম্বিলিকাল কর্ড থেকে আমরা অ্যাসপিরেট করে ফ্লুইড নেবো, ঠিক আছে। আর সেরাম নেব বোথ ইনফেন্ট এন্ড মাদার, মা এবং বাচ্চা দুইজন থেকে নেব। কেন নেব পরে আসতেছে, এই জন্য ভালো করে জানাবো। সেরাম ফর বোথ ইনফেন্ট এন্ড মাদার, শুধু খালি বাচ্চা নেব না, মারও নেব। আর নিতে পারি কি স্পেসিমেন ফ্রম লেশন অর বডি ফ্লুইড, ঠিক আছে। এগুলো আমরা স্যাম্পল নিলাম, নেওয়ার পরে মাইক্রোস্কোপিক এক্সামিন আগের মতোই করলাম, যে ড্রাগ গ্রাউন্ড এলিমিনেশন আর ডিএফএ ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি ট্রিপোনাল নিলাম। আর সেরোলজি টেস্টের মধ্যে এখানেও তোমার যে আগের মতোই একটা ভিডিআরএল করতে পারি আর আরপিআর করতে পারি। আর ভিডিআর আরপিআর করতে পারি, আর একটা করতে পারি হলো তোমার এই তোমার হলো আর এই এলাইজা করতে পারি, ওয়েস্টার্ন ব্লট করতে পারি, আইসিটি করতে পারি। স্লাইডটা কি নষ্ট হয়ে গেছে নাকি? খুঁজে পাচ্ছি না 2 নম্বর স্লাইডটা। স্কিপ হয়ে গেছে মনে হয় স্যার মাঝখান থেকে। 2 নম্বর নন স্টেটিক টেস্টের মধ্যে করি আমরা তোমার যে এফটিএফ ক্লোজ টেবটা বললাম অ্যাবজর্পশন টেস্ট, ওইটা করি। আচ্ছা, আর আদার টেস্টের মধ্যে তোমার হলো করতে পারি এই তোমার আইসিটি, ওয়েস্টার্ন ব্লট, এগুলো করবো। এখন যে ভিডিআরএল এবং আরপিআর, তাই তো। এখানে আমরা ভিডিআরএলটা 2 ধরনের, একটা হলো কোয়ান্টিটেটিভ ভিডিআরএল বা আরপিআর, অথবা আরেকটা হলো কোয়ালিটেটিভ ভিডিআরএল আরপিআর। এখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কেন বলতেছি, ভিডিআরএল আমরা যেটা করি সেটা আমরা করি কি, এই যে ধরো সেরাম নিলাম, তাই তো। সেরাম নিয়ে একটা স্লাইডে মনে করো একটা নিলাম, সেরাম নেব, ওর সঙ্গে আমরা রিয়েজেন্ট যোগ করবো, ভিটাল রিয়েজেন্ট যোগ করবো, করে সেটা মিক্সিং করবো, করে যদি ক্লাম্পিং হয় তাহলে বুঝবো এটা পজিটিভ। এটাকে বলা হয় কোয়ালিটেটিভ ভিডিআরএল। কোয়ালিটি মানে আমি দেখলাম যে শুধু মানে পজিটিভ না নেগেটিভ, শুধু এইটুকু জানলাম, এই কোয়ালিটেটিভ টেস্ট। আর যখন এটা পরিমাণ নির্ণয় করবো সিরিয়াল ডাইলিউশন করবো,
টাইটার নির্ণয় করবো যে কত ডাইলেশনে তোমার পজিটিভ হচ্ছে, তখন বলো তোমার কোয়ান্টিটি মানে পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা করি কোয়ান্টিটেটিভ ভিডিয়াল, কোয়ালিটেটিভ ভিডিয়াল করি না। কোয়ান্টিটেটিভ ভিডিয়াল কিভাবে করবো আমরা দেখো, স্যাম্পল নিলাম, সারাউন্ড স্যাম্পল নিলাম, ফর বোথ মাদার এন্ড ইনফ্যান্ট নিলাম। নেওয়ার পরে আমরা তখন টাইটার করবো, দুই স্পেসিমেন টাইটার করবো। টাইটার করার পরে দেখবো 20% ক্ষেত্রে in 20% conceivabilis 4-fold rise increase titer in infant than mother. মার যে টাইটারটা পাইলাম 1:80 থেকে শুরু হয় পজিটিভ। মার মনে করে পাইলাম 1:80, তার 4 গুণ হইলে বাচ্চার পাবো কত 1:432, তোমার 1:320। ঠিক আছে, তার 4 গুণ বেশি পাইলাম। In 20% conceivabilis 4-fold rise increase titer in infant than mother. 4 গুণ তাহলে বেশি পাইলাম 20%। আর 80% ক্ষেত্রে কি পাবো, 80% conceivabilis titer same both in mother and infant। 20% ক্ষেত্রে তাহলে 4 গুণ বেশি পাইলাম, আর 80% ক্ষেত্রে আমরা বাচ্চা এবং মার সমান পাইলাম। তো ওই 4 গুণ বেশি যদি পাই তাহলে আমরা কনফার্ম বলতে পারি যেটা মোটামুটি একটা এটা বাচ্চা ইনফেক্টেড। আর 80% ক্ষেত্রে যখন একই টাইটার পাইলাম তখন কিন্তু আমরা বলতে পারি না যে বাচ্চা ইনফেক্টেড। সেক্ষেত্রে আমরা করবো কি, তখন ফলো আপ টেস্ট করবো, আবার 15 দিন পর আবার করবো, তারপর আবার প্রতি মাসে একবার করে করবো আপ টু 6 মান্থ। এই যে বারবার করতেছি, যদি দেখি যে টাইটার বাচ্চা টাইটার বাড়তেই আছে, তাহলে বুঝবো যে অর্গানিজম বাচ্চার মধ্যে আছে, বাচ্চা ইনফেক্টেড। এটা বারবার আমরা কনফার্ম করতেছি কি জন্য, যদি মনে করে যে বাচ্চার যে বডিতে মা থেকে তো অ্যান্টিবডি যেতে পারে, তাই না, মা থেকে তো যেতে পারে, যা ফলে কিন্তু আমরা কিন্তু এই যখন এই যে 80% তোমার যে সেম, তার মানে কি বাচ্চার শরীরে কিন্তু মা থেকেও অ্যান্টিবডি ওখানে যাইতে পারে, যার ফলে আমরা কিন্তু কনফার্ম বলতে পারতেছি না যে বাচ্চা ইনফেক্টেড। ঠিক আছে, ওটাই কনফার্ম করার জন্য আমরা করতেছি কি 15 দিন পরে আবার করব, তারপরে প্রতি মাসে একবার করবো। যাদের টাইটার বেশি থাকে তার মানে কি বলবো, যে ওখানে ইনফেকশন আছে এবং অর্গানিজম বারবার মাল্টিপ্লাই করতেছে এবং অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই না? তাহলে এইভাবে আমরা করি। তাহলে এটা কিন্তু আমরা পরীক্ষায় রিটেন পরীক্ষায় তো আসে, ভাইবাদ আমরা ধরি যে একটা মা ইনফেক্টেড, তো বাচ্চা ইনফেক্টেড হলো কিনা আমরা কিভাবে আমরা কনফার্ম করব। তখন তোমরা বলবা যে কোয়ান্টিটেটিভ ভিডিয়াল বা আরপিআর আমরা করি। যে স্যাম্পল নিলাম কি, স্যাম্পল নিলাম তোমার হলো অ্যাসপিরেশন অফ ফ্লুইড ফ্রম প্লাসেন্টা অর আম্বিলিকাল কর্ড নিলাম। আর যদি তোমার গোড়া বডিতে তোমার লেশন থাকে সেখান থেকে নিতে পারি, ঠিক আছে। এবং আর নেবো কি সেরাম নেব, বোথ মাদার অ্যান্ড ইনফ্যান্ট নিলাম। তারপর আমরা করবো কি কোয়ান্টিটিভ ভিডিয়াল বা আরপিআর করবো। এক্ষেত্রে কি প্রথম কি হবো, একটা হলো 20% ক্ষেত্রে মার শরীরে বাচ্চার শরীরে 4 গুণ বেশি থাকবে টাইটার, অ্যান্টিবডি বেশি থাকবে 4 গুণ। আর 80% ক্ষেত্রে মোটামুটি টাইটার সমান থাকে, ইকুয়াল থাকে। এই ক্ষেত্রে আমরা করবো কি তোমার 15 দিন পরে করবো এবং প্রতি মাসে একবার করে করবো, 6 মান্থ পর্যন্ত করবো। যদি বাড়তেই থাকে টাইটার তাহলে বুঝবো ডেফিনেটলি চাইল্ড ইজ পজিটিভ। ঠিক আছে। ও এটা ভেঙে নষ্ট হয়নি, এই যে এটা আমি বুঝতেছি। 2 নাম্বার হলো ট্রেভরমাল অ্যান্টিবডি টেস্ট, 2 নাম্বার এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1 নাম্বার করলাম হলো তোমার ভিডিয়াল বা আরপিআর, তারপর 2 নম্বরে করলাম তোমার হলো ট্রেভরমাল অ্যান্টিবডি টেস্ট। এটাকে কি করতে বা স্পেসিফিক টেস্ট, এর মধ্যে কি এফটিআর। 3 নম্বর হলো আদার টেস্ট মধ্যে এলাইজা, ওয়েস্টার্ন ব্লট, মাইসিটি। কনজেনিটাল সিফিলিস এটাও কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। এখন আরেকটা পরীক্ষা আসে ভিডিয়াল টেস্টটা তোমার রিটেন আসে, ভাইভাতে আমরা ধরবো না। ভিডিয়াল টেস্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসটা একটু সামান্য একটু দেখে নিবা, যেহেতু রিটেনে। ভাইভাতে আমরা কখনোই ধরবো না, রিটেনের জন্য তোমরা একটু দেখে নিবা।
এটা অ্যাডভান্টেজ কি হলো, becomes positive quickly in 2 to 3 weeks of infection. ইনফেকশন হওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা পজিটিভ হয়, become positive quickly in 2 to 3 weeks of infection. 2 থেকে 3 সপ্তাহ আগে না, কিন্তু ইনফেকশন হলো তারপরে 2 থেকে 3 সপ্তাহ এই সময়টা তোমার, এই সময়ের পর থেকে তোমার পজিটিভ হবে। 2 থেকে 3 সপ্তাহ পরে, আগে না। পজিটিভ কুইকলি ইন 2 to 3 weeks, সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে ইনফেকশন হওয়া শুরু হলো, তোমার পজিটিভ হওয়া শুরু করবে। তারপরে এবং যেহেতু এটা নন স্পেসিফিক টেস্ট, এই জন্য এটা তোমার আগে আমি বলেছি যে নন স্পেসিফিক টেস্ট করি আমরা ফর স্ক্রিনিং পারপাস, তাহলে আমরা বলবো দিস টেস্ট ক্যান বি ইউজড অ্যাজ স্ক্রিনিং টেস্ট। ঠিক আছে, আরেকটা কথা পারি, আউটকাম ট্রিটমেন্ট। এই যে আমরা ট্রিটমেন্ট দিব, মা বা বাচ্চাকে ট্রিটমেন্ট দেবো, ট্রিটমেন্ট হওয়ার পরে ভালো হচ্ছে কিনা, প্রগনোসিস হচ্ছে কিনা, এটা আমরা দেখবো। এই দেখার জন্য কোনো ভিডিয়াল টেস্ট করি। যদি দেখি আফটার সাকসেসফুল ট্রিটমেন্ট অফ সিফিলিস দ্য টাইটার অফ ভিডিয়াল টেস্ট উইল ফল ডাউন অ্যান্ড উইল বিকাম নন অ্যাক্টিভ ওভার এ পিরিয়ড অফ টাইম, তাহলে এবং এই 6 থেকে 24 মাসের মধ্যেই এটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আউটকাম অফ ট্রিটমেন্ট বা প্রগনোসিস এটা দেখার জন্য আমরা ভিডিয়াল টেস্ট করি। দেখা যায় কি যে যদি ট্রিটমেন্ট যদি একবারে ভিটাল টেস্ট তখন নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ কখন বলবো আমরা, কিন্তু টেস্ট যখন করি আবার তোমার রিপোর্ট দেখবা রিঅ্যাক্টিভ ওয়াট নিয়ন, এইটা আমরা লিখি, কিন্তু আবার খেয়াল করবা যখন ওয়ার্ডে যাবা তখন খেয়াল করবা। তখন রিঅ্যাক্টিভ বলবো ওই যে বললাম যে সেরাম নিলাম, নিয়ে একটা টেস্ট স্লাইডে নিলাম, নিয়ে ওর সঙ্গে আবার ডিএজেন্ট মিক্স করবো, করে মিক্সিং করে যে ক্লাম্পিং হয়, তাহলে ওটাকে বলি পজিটিভ, আমরা বলবো না, ওটাকে বলি রিঅ্যাক্টিভ। আর যদি ক্লাম্পিং না হয় তাহলে বলবো নন রিঅ্যাক্টিভ বা নেগেটিভ। আমরা পজিটিভ নেগেটিভ দিই না, আমরা দেবো রিঅ্যাক্টিভ অথবা নন রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট দেওয়ার 6 থেকে 24 ঘন্টার মধ্যে, 24 মাসের মধ্যে সেটা নন রিঅ্যাক্টিভ হয়ে যাবে, যা হলে আমরা বুঝতে পারবো যে এটা ট্রিটমেন্টটা ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি কিওর। আরেকটা হলো চিপ অ্যান্ড ইজি টু পারফর্ম। এই যে আমি প্রসিডিউরটা বললাম ইজিলি করা আছে, এই জন্য বলা আছে এটা ইজি, চিপ এবং খরচও কম, চিপ অ্যান্ড ইজি টু পারফর্ম। তাহলে এই কয়েকটা হলো তোমার অ্যাডভান্টেজ। তাহলে পজিটিভ কুইকলি ইন 2 to 3 weeks অফ ইনফেকশন, 2 থেকে 3 সপ্তাহ থাকি পজিটিভ হওয়া শুরু করলো। আরেকটা হলো প্রগনোসিস জানার জন্য আমরা প্রয়োগ করি, আরেকটা চিপ অ্যান্ড ইজি টু পারফর্ম। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হলো এই দেখো, বোথ ফলস পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভ অলসো অকার। যেহেতু নন স্পেসিফিক, এই জন্য ফলস পজিটিভ ফলস নেগেটিভ হইতে পারে। কোন ক্ষেত্রে হতে পারে পরে আমি আসতেছি। আমরা ধরবো না সাধারণত, তোমরা জানে রাখো। এবং ল্যাক অফ সেন্সিটিভিটি আর্লি অ্যান্ড লেট সিভিলিস। আর্লি বলতে তোমার এই কি বোঝালো, এই তোমার ওই 2 বা পজিটিভ কি বললাম, এই যে অ্যাডভান্টেজে যে পজিটিভ ইন 2 to 3 weeks অফ ইনফেকশন, 2 সপ্তাহের আগে কিন্তু তোমার পজিটিভ হবে না। এই সময় তুমি যদি এই যে ভিডিও করো তাহলে কিন্তু নেগেটিভ আসবে। এই জন্য বলা হচ্ছে ল্যাক অফ সেন্সিটিভিটি। এই সময় কিন্তু তুমি ওটা ফলস নেগেটিভ রেজাল্ট চলে আসবে, কিন্তু সে ইনফেকশন হয়ে থাকলো, তাই তো। লেট সিভিলিস সিভিলিস এবং টার্সিয়ারি সিভিলিস, এই ক্ষেত্রেও কিন্তু তোমার ফলস একটা তোমার তখন হচ্ছে তোমার সেন্সিটিভিটি কমে যায়, কিন্তু তখন কিন্তু তোমার ফলস পজিটিভ ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। এই যে বলা হচ্ছে ল্যাক অফ সেন্সিটিভিটি ইন আর্লি লেট সিভিলিস। আরেকটা হলো সায়েন্স অফ প্রোজন ফেনোমেনন। প্রোজন ফেনোমেনন তোমরা অলরেডি তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ইমিউনোলজিতে পড়ে এসছো, তাই তো, কত অবস্থা তো পড়া আছে। প্রোজন ফেনোমেনন আমরা ধরি না, শুধু খালি জানে রাখো, যখন রোগীর শরীরে অ্যান্টিবডি যখন বেশি থাকে, খুব যখন বেশি থাকে, তখন হবে কি, সাধারণত যখন আমরা টাইটার করি তখন কিন্তু ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। ওই ক্ষেত্রে করতে হয় কি, সিরিয়াল ডাইলেশন করতে হয়। সিরিয়াল ডাইলেশন করে অ্যান্টিবডি পরিমাণটা কমায় নিলে তখন তোমার পজিটিভ হবে। এটাকে বলবো সায়েন্স অফ প্রোজন ফেনোমেনন। তো এই যে এইটুকু রাখো, এই যে পরে অনেক কিছু লিখছি, এগুলো তোমাদের জন্য প্রয়োজন নাই। তাহলে বোথ ফলস পজিটিভ ফলস নেগেটিভ অকার, তারপর ল্যাক অফ সেন্সিটিভিটি ইন আর্লি এন্ড লেট সিভিলিস, আর একটা হলো সায়েন্স অফ প্রোজন ফেনোমেনন।
এই তিনটা শুধু জানবো। তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ কি হলো যে পজিটিভ হবে কখন, কুইকলি 2 to 3 weeks অফ ইনফেকশন। আবার প্রগনোসিস স্ক্রিনিং পারপাসে করতেছি, আরেকটা হলো প্রগনোসিস দেখার জন্য করতেছি। আর কি করতে পারি, তাহলে হলো এটাকে বলা হয় আউটকাম ট্রিটমেন্ট। আরেকটা হলো সিফানিজিড হরমোন। আর ডিসঅ্যাডভান্টেজ কি, বোথ ফলস পজিটিভ এন্ড ফলস নেগেটিভ অকার হতে পারে, এবং ল্যাক অফ সেন্সিটিভিটি আর্লি এন্ড লেট সিফিলিস। আরেকটা চান্স অফ প্রধান ফেনোমেনন। এখন দেখো এই ফলস পজিটিভ কখন হতে পারে, হেপাটাইটিস, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, লেপ্রোসি, মিজেলস, কোলাজেন ভাস্কুলাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এগুলো তোমাদের জন্য প্রয়োজন নাই, শুধু এইটুকু জানা রাখো। আর ফলস নেগেটিভ রেজাল্ট কখন হতে পারে, লেট এন্ড টার্সিয়ারি সিফিলিস, এই ক্ষেত্রে তোমার হতে পারে। যাই হোক, এগুলো তোমার প্রয়োজন নেই। আর প্রধান ফেনোমেনন তো বললামই যে ভেরি হাই টাইটার অফ অ্যান্টিবডি সামটাইমস গিভ নেগেটিভ রেজাল্ট। If serum is diluted, then positive result occur. This is called Poisson phenomenon. এটাও তোমাদের জন্য প্রয়োজন না, শুধু খালি তোমার কনসেপশনটা জানা রাখো। তারপরে তোমার এফটিএফটা, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু আসে। এফটিএফ এবং এই তোমার হলো টিপিএস দুটোই আসে, এবং দুটো তোমার একই। এটা একটু পড়ি আমরা। অ্যাডভান্টেজ কি, এক্সিলেন্ট সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিটি। এটা সেন্সিটিভ স্পেসিফিটি এক্সিলেন্ট, বেশি ভালো, এক্সিলেন্ট। এবং ইট ইজ ফাস্টেস্ট টু বিকাম পজিটিভ ইন আর্লি সিফিলিস। এই যে তোমার হলো ভিডিআর বললাম কি, 2 সপ্তাহ আগে যদি করা হয় তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসবে। এক্ষেত্রে কিন্তু এফটিএফ যদি আমি করি তাহলে সেখানে পজিটিভ হবে। ইট ইজ দ্য ফার্স্ট টাইম টু বিকাম পজিটিভ ইন আর্লি সিফিলিস। আর কি তোমার তোমার যেহেতু ভিডিয়াল টেস্টে তোমার কি নন অ্যাক্টিভ কখন ছিল, তোমার ফলস নেগেটিভ রেজাল্ট দিত কখন, লেট সিফিলিস, তাই তো। এক্ষেত্রে এটা কিন্তু তোমার কিন্তু আমরা এফটিএফ দ্বারা করতে পারি, পজিটিভ আসবে। It remains positive for many years even after treatment, so it can also detect latent syphilis or neurosyphilis. ঠিক আছে। আরেকটা করতে পারি, এই যে কনজেনিটাল সিফিলিস আমরা ডায়াগনোস করতে পারি। এক্ষেত্রে ভিডিয়াল দিয়ে আমরা করতে পারি কোয়ান্টিটেটিভ ভিডিয়াল, আর এক্ষেত্রে আমরা ওই কনজেনিটাল সিফিলিস আমরা করতে পারি। ইট ডিটেক্ট বোথ IgM antibody, as IgM antibody cannot transferred from mother to baby, so detection of IgM is neonatal blood indicates congenital syphilis. এটা আমি আর তোমাদের কত আর বলতেছি, তোমার শুধু জানো খালি ওই congenital syphilis ডায়াগনোস করব, এটা আমরা একমাত্র করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং, সো ক্যানট বি ইউজড অ্যাজ স্ক্রিনিং পারপাস। স্ক্রিনিং পারপাসে করা হয় না, এই যে খরচটা বেশি, টাইম বেশি লাগে, এই জন্য করা হয় না। আবার এখানে বেশি খারাপ দেখি, প্রগনোস্টিক ভ্যালু এটা নাই। কি জন্য, এই ট্রিটমেন্ট দেওয়ার পরও, এটা বহুদিন পরে ট্রিটমেন্ট দেওয়ার পর রোগী ভালো হয়ে গেল, তারপর কিন্তু এটা কিন্তু পজিটিভ আসতে পারে। এই যে অ্যাডভান্টেজ বলা হয় না, ইট মিনস পজিটিভ ফর মেনি ইয়ার্স আফটার ট্রিটমেন্ট। ঠিক আছে, এটাও কিন্তু একটা খারাপ দিক, যে ট্রিটমেন্ট আমরা করবো তখন আমাকে তো বোঝার উপায় নেই। নো প্রগনোস্টিক ভ্যালু হ্যাজ রিমেইনড পজিটিভ ফর মেনি ইয়ার্স। ঠিক এইরকম তোমার এটা একই রকম টিপিএস এ এটা লাগবে না, শুধু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এটাও লাগবে, শুধু এটা পড়বা। এই স্লাইড বাদ দাও, আর এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ইয়ার কথাই। টিপিএস এটাও তোমার লেস কমপ্লিকেটেড দেন এফটিআর। তারপরে ডু নট রিকোয়ার ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ, সেন্সিটিভ তোমার এফটিএফ এর মতোই, ইজি টু পারফর্ম এবং হাইলি সেন্সিটিভ। আর ডিসঅ্যাডভান্টেজ কি হলো, ওই যে যেটা হলো যে প্রগনোসিস করা, প্রগনোস্টিক ভ্যালু নাই এটার। আগের মতো বললাম যে বহুদিন ট্রিটমেন্ট ভালো দেওয়ার পরও এটা পজিটিভ বহুদিন পর্যন্ত হবে। এগুলো আর আমি বলতে যাচ্ছি না, এগুলো তোমার দেখে নিবা একই রকম। তাহলে কালকে আমরা পড়বো কি, ইন্টারভিউ ব্যাকটেরিয়া পড়বো। ঠিক আছে, কালকে আমরা পড়বো ইন্টারভিউ। জি স্যার।
তো আজকে একটা কোশ্চেন ধরি, তোমাকে ওই যে গায়ে একটা লিঙ্ক দিয়েছিলাম, ওটা কি তোমার কি সবাই পেয়েছো? রাফি দিয়েছো? পেয়েছি স্যার, পেয়েছি স্যার। জি স্যার আচ্ছা, ওই দিয়েছিলাম ওটা। লিঙ্ক, আচ্ছা ওই লিঙ্কটাও যাইতে পারো, অথবা তোমার ওই যে আরেক ভাবে যাইতে পারো, সেটা হলো যে আহ, বঙ্গবন্ধু কুইজ, ওটা লিখেও তোমার সার্চ করো, তাহলে কিন্তু তখন ওই যে পেয়ে যাবে। তারপরে গেলে ওখানে তোমার যে রেজিস্ট্রেশন করতে পারবো, দিতে হবে তোমার যে ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করবা। তারপর তোমার যে প্লে অপশনে যাবা, প্লে অপশনে গেলে তখন তোমরা ওই করবা। এবং এর জন্য প্রতিদিন তোমাদের জন্য পুরস্কার, গোটা বাংলাদেশি একটা পুরস্কার থাকবে তোমাদের, হলো যে প্রতিদিন পাবে হলো 100 জন করে, এবং এটা 3 মাস কি বলে 100 দিন চলবে, 100 দিন। এবং প্রতিদিন তোমাদের পুরস্কার আছে হলো ল্যাপটপ আছে, মোবাইল আছে, তারপরে তোমার 100 জিবি পর্যন্ত ইয়ার ডাটা আছে, টেলটক ডাটা পাবা। তো ওই পুরস্কার ওটার ব্যাপার না, ব্যাপার হলো তোমার যে দৈনিক যদি একটা পাতা করে পড়ো, ওই যে তোমার পুরস্কারের জন্য তোমার খরচ বেশি হবে না, কিন্তু খরচ তোমার তোমার তো ইন্টারনেট ব্যবহার করতেছো, এটা যদি তোমার যে ইয়ে করো, তাহলে হবে কি তোমার জানা হবে তোমার। আমরা একটা বই পড়তে গেলে মনে করো বহু সময় লাগে, তাই না? অনেক সময় লাগে কিন্তু। তো এখনকার যুগে ওই সময়টা আমরা সাধারণত এখন বই পড়তে চাই না। এখন সবাই যে টিভি বা মোবাইল সময় খাটি, বই দেখা হয় না কেন, এই জিনিসটা কিন্তু মানে আমরা সবাই ফিল করি, তাই না? তো এখন যদি তোমার ওই যে এই যে পুরস্কারও পাচ্ছ, পাশাপাশি যদি প্রতিদিন একটা করে পাতা যদি পড়ো, ওই যে তোমার যে কালকে কোন বইটা হলাম, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এই বইটা যদি তোমার কিন্তু সব কোশ্চেনের মধ্যে পাবা। ওইটা সলভ করো, তাহলে দেখবা যে সবটা পাবা, এবং সবগুলোই তোমরা রাইট অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এবং কালকে যে কালকে বলেছিলাম, কালকে উত্তর কে দিয়েছিল, নাম কি বলো? কালকে বলেছিলাম কি গ্লোকমা হয়েছিল কত বছর পরে, কত বছর বয়সে? 16 বছর বয়স। 16 বছর। কালকে বলেছে 15 বছর বয়সে। কে বলছে ওটা? ভুল বলছিল স্যার জাহাঙ্গীর বলছিল, ডিএলএম স্টুডেন্ট স্যার। ডিএলএম বলছিল, ওটা ভুল বলছিল, ওটা 15 বছর হবে না, 16 বছর। 15 বছর বলছিল স্যারও। 16 বছর বলছিল, 15 বছর বলছিল স্যার। 15 বছর বলছিল, ভুল। 1936 সালে হয় স্যার, সেজন্য 16 বছর। আচ্ছা 16 বছর হয়, কারণ 20 সালে ওনার জন্ম, আর হলো 36 সালে অপারেশন হয়, তাহলে 16 বছর হয়তো। ওখানে কিন্তু অপশন অনেকে কিন্তু ওখানে মিসগাইড হতে পারে, 17 বছর একটা আছে, এটা আর কি 17, 16 আর হলো 14 মনে হয় আছে, আরেকটা কত যেন আছে, 12 মনে হয় এরকম আছে। আর আজকের কোশ্চেন হলো তোমার হলো এটা, ওই যে স্যার অফিসার্স ক্লাব হবে অ্যানসার। অফিসার্স ক্লাব, ওনার দুইটা ক্লাব, তাই তো? বঙ্গবন্ধু খেলতেন কোন টিমে? স্যার যে মিশন স্কুল টিম, মিশনারি স্কুল, ওই স্কুলে উনি ক্যাপ্টেন ছিলেন। আর ওনার বাবা ছিলেন হলে অফিসার্স ক্লাবের সেক্রেটারি, তাই তো? সেক্রেটারি না সভাপতি কি? স্যার সেক্রেটারি ছিল। সেক্রেটারি, এই দুইটির মধ্যে খেলা হয়েছিল, তাই তো? এই জন্য ওই কোশ্চেনটা ওই হবে। তো ওই বইটা তোমার কেনো, তাহলে তোমরা মোটামুটি করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।